হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ক্লাস 12-এর রে অপটিক্স অর্থাৎ আলো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং এই আলো চ্যাপ্টারের যে টপিকগুলি নিয়ে আমাদের আজ আলোচনা হবে তার মধ্যে প্রথম টপিক হলো হোয়াট ইজ লাইট, অর্থাৎ লাইটের নেচার কী তার নিয়ে আমরা জানব। তারপরে জানব লাইটের কিছু ফেনোমেনা নিয়ে, ঘটনা নিয়ে। তো সেই ঘটনাগুলির মধ্যে প্রথম ঘটনাটি হলো রিফ্লেকশন, মানে আলোর প্রতিফলন, এবং গোলীয় দর্পণের থ্রু আলোর প্রতিফলন অর্থাৎ স্ফেরিক্যাল মিররের মধ্যে দিয়ে আলোর প্রতিফলন নিয়ে আমরা এটা জানব। তাহলে এখন আমাদের প্রথম যে পার্টটি আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ লাইট। লাইটের ঠিক নেচারটি কী সেটি ডেসক্রাইব করার জন্য আমাদের দুটি অ্যাপ্রোচ কাজে লাগে। একটি অ্যাপ্রোচ হলো ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ চিরাচরিতভাবে যে সায়েন্স চলে আসছে বা ফিজিক্স চলে আসছে সেই ওয়াইজ লাইটকে একভাবে ব্যাখ্যা করা যায়, আর কোয়ান্টাম অ্যাপ্রোচ থ্রুও লাইটকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়। ক্লাসিক্যাল অ্যাপ্রোচ থ্রু আমরা লাইটকে ওয়েভ ধরে নিই এবং কোয়ান্টাম অ্যাপ্রোচ থ্রু আমরা দেখতে পাই যে লাইট ইজ আ পার্টিকেল যার নাম ফোটন। ঠিক আছে, আমরা কোয়ান্টাম অ্যাপ্রোচ থ্রু এখন যাব না, সেটা আমাদের হায়ার ক্লাসে আছে, হায়ার স্টাডিজ যখন করবো তখন জানতে পারবো। এখন আমরা ক্লাস 12 ওয়াইজ আমরা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ থ্রু জানবো। লাইট ঠিক জিনিসটি কী সেইটি জানার জন্য বহুকাল ধরে বহু এক্সপেরিমেন্ট হয়ে আসছে এবং সেই এক্সপেরিমেন্টের রেজাল্ট থ্রু আমরা লাইটকে ব্যাখ্যা করার চেষ্টা করে আসছি। তো অনেক এক্সপেরিমেন্টের মধ্যে আমাদের যেটি মেন ডোমেন 3টি এক্সপেরিমেন্ট আছে সেটি আমরা বা যে থিওরিগুলি আছে সেগুলি আমরা আজ দেখব। তো প্রথম যে থিওরিটি আসছে তার নাম হলো নিউটনস কর্পাসকুলার থিওরি। 1675 সালে স্যার নিউটন এই থিওরিটি দিয়েছিলেন এবং এই থিওরি ওয়াইজ তিনি বলেছিলেন যে লাইট যখন কোনো সোর্স থেকে এমিট হয় বা কোনো সোর্স থেকে বেরিয়ে আসে তখন সে টাইনি, রিজিড, মাসলেস এবং ইলাস্টিক পার্টিকেল হিসেবে বেরিয়ে আসে। অর্থাৎ কী কী বললাম না, ফার্স্টে বললাম টাইনি, ইলাস্টিক, মাসলেস এবং রিজিড পার্টিকেল হিসেবে বেরিয়ে আসে। এবং এই যে পার্টিকেল হিসেবে বেরিয়ে এলো এই পার্টিকেলটা তিনি নাম দেন কর্পাসেলস। যাই হোক, তো তিনি এখানে লাইটকে ব্যাখ্যা করার জন্য বহু হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন ধরেছিলেন। যেমন প্রথম তিনি ধরেছিলেন যে বিভিন্ন লাইটের পার্টিকেলের যে সাইজগুলি হয় বা কর্পাসেলের যে সাইজগুলি হয় সেই সাইজ এবং শেপ দুটি কিন্তু ভিন্ন ভিন্ন, এবং এই কর্পাসেলসগুলি আমাদের চোখের রেটিনাতে গিয়ে আঘাত করে আমাদের চোখে সেন্সেশন জাগায়। যেমন ধরো তোমাকে আমি বললাম যে একটি রেড লাইট আছে, সেই রেড লাইটের যেটি কর্পাসেলের সাইজ এবং শেপ হবে, যদি আমি একটি ব্লু লাইট ধরি সেই ব্লু লাইটের কিন্তু পার্টিকেলের বা কর্পাসেলের সাইজ শেপ সেম হবে না। তাই এরা আমাদের চোখে আলাদা আলাদা সেন্সেশন জাগাবে, তাদের কালারগুলিও আমরা অন্য অন্য দেখব। অর্থাৎ লালকে আমরা লাল দেখছি তাদের কর্পাসেলের সাইজ এবং শেপের জন্য, এবং নীলকে আমরা নীল দেখছি তার কর্পাসেলের সাইজ এবং শেপের জন্য। এবং তিনি এও বলেন লাইট এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে তখন সে লাইট স্ট্রেট লাইন বরাবর যাবে। এটিকে তিনি বলেন রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট, যাকে খুব সহজ ভাষায় আমরা বলতে পারি যে লাইট স্ট্রেট লাইন পাথ বরাবর যায়। এই নিউটনের কর্পাসকুলার থিওরি থ্রু আমরা রিফ্লেকশন, রিফ্র্যাকশন এই ফেনোমেনাগুলি খুব সহজে ব্যাখ্যা করে দিয়েছিলাম। কিন্তু যখনই আমাদের একটি ফেনোমেনা এলো যার নাম হলো ইন্টারফারেন্স, তো ইন্টারফারেন্স যেটি আমরা ওয়েব অপটিক্স যখন পড়বো তখন পড়বো যে ইন্টারফারেন্স ফেনোমেনাটি বাংলা যাকে বলে ব্যতিচার, সেটি কিন্তু ব্যাখ্যা করতে নিউটনস কর্পাসকুলার থিওরি ব্যর্থ হয়ে গেল। এর সাথে আরেকটি ফেনোমেনা ছিল যার নাম ছিল ডিফ্র্যাকশন, এটি আমরা ওয়েব অপটিক্সে পড়ব, অপবর্তন বলে একে বাংলাতে। এটিও ব্যাখ্যা করতে কর্পাসকুলার থিওরি ব্যর্থ হলো। স্যার নিউটন আরও কিছু অ্যাজাম্পশন ধরেছিলেন। যেমন প্রথম তিনি একটি অ্যাজাম্পশন ধরেছিলেন যে লাইট যখন কোনো একটি মিডিয়ামে এসে পড়ে যদি সেটি প্রতিফলিত হয়ে যাচ্ছে মানে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে সেটি এই যে মিডিয়ামটি আছে এই মিডিয়ামের দ্বারা বিকর্ষণ বা রিপালশন অনুভব করে, এবং যদি লাইট একটি মিডিয়ামে এসে ওই মিডিয়ামে প্রবেশ করে যায় অর্থাৎ যদি প্রতিসরণ ঘটে মানে রিফ্র্যাকশন হয়, তাহলে কিন্তু এই মিডিয়াম থ্রু এই লাইট অ্যাট্রাকশন বল অনুভব করে। পুরোপুরি হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন ছিল, এবং সবচেয়ে বড় একটি ভুল অ্যাজাম্পশন ছিল স্যার নিউটন ভেবেছিলেন যে লাইট ডেন্সার মিডিয়ামে স্পিডে যায় এবং রেয়ারার মিডিয়ামে স্লো হয়ে যায়। সেটি 1850 সালের
একজন সায়েন্টিস্ট এলেন যার নাম ছিলেন ফুকোল্ট। তিনি দেখিয়ে দেন যে লাইটের ডেন্সার মিডিয়ামে কিন্তু স্পিড কম, তাই নিউটনস কর্পাসকুলার থিওরি পুরোপুরি ফেলড হয়ে যায়। এরপরে যে থিওরিটি আসে সেটি ছিল হাইগেন্সের ওয়েভ থিওরি। 1678 এসেছিল। একটু লক্ষ্য করে দেখো, নিউটনের কর্পাসকুলার থিওরি এসেছিল 1675 আর হাইগেন্স আসছেন 1678। তবুও এই থিওরিটি কিন্তু তখন জনপ্রিয় হয়নি, কারণ হাইগেন্স ছিলেন ডাচ একজন সায়েন্টিস্ট এবং নিউটন ছিলেন ব্রিটিশ, আমরা সেটা জানি। যাই হোক, স্যার হাইগেন্স কী বললেন? স্যার হাইগেন্স বললেন যে লাইট হলো লঙ্গিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ। লঙ্গিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ কেন বললেন এমনি? তখন জানা হয়ে গেছে সাউন্ড কিন্তু ওয়ান কাইন্ড অফ লঙ্গিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ। তো সেই থিওরির উপর ভিত্তি করে হাইগেন্সও বললেন যে লাইটও কিন্তু লঙ্গিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ। যদি আমরা ক্লাস 11-এর সাউন্ডে একটু ফিরে যাই, তাহলে দেখেছিলাম সাউন্ড যেহেতু মেকানিক্যাল ওয়েভ, তাই সাউন্ডকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একটি মিডিয়ামের প্রয়োজন পড়ে। তাহলে লাইটের ক্ষেত্রে তাহলে এখন সেটি হওয়া উচিত। তাই স্যার হাইগেন্সও একটি অ্যাজাম্পশন করে নিলেন। কী করলেন? তিনি বললেন যে এই হোল ইউনিভার্সটি একটি মিডিয়ামে ডোবানো আছে, তার নাম তিনি বললেন ইথার। এবং এই যে ইথার যে মিডিয়ামটি আছে সেটি কিন্তু তার ইলাস্টিসিটি খুব হাই এবং ডেনসিটি খুব লো। এটি তিনি হাইপোথেটিক্যালি ভেবে নিলেন। যাই হোক, এই হাইগেন্স ওয়েভ থিওরি থ্রু মোটামুটি সব ফেনোমেনা, অর্থাৎ রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন সব ব্যাখ্যা করা যাচ্ছিল। কিন্তু যখনই চলে এলো পোলারাইজেশন, এইটি আমরা দেখতে পাবো ওয়েভ অপটিক্সেই আছে আমাদের, তখন পড়বো পোলারাইজেশন। বা যখন চলে এলো তোমার সবচেয়ে বড় একটি ঘটনা, সেটি হলো ফটো ইলেকট্রিক এফেক্ট। এই ফটো ইলেকট্রিক এফেক্ট বা কম্পটন এফেক্ট, এগুলি কিন্তু সব কিন্তু লাইটের ফেনোমেনা। এই ফেনোমেনাগুলি ব্যাখ্যা করতে অসমর্থ হয়ে গেল হাইগেন্স ওয়েভ থিওরি। সাথে সাথে এখানে আরও দুজন সায়েন্টিস্ট এলেন। একজন ছিলেন ফ্রেনেল, আরেকজন ছিলেন ইয়ং। এনারা দেখিয়ে দিলেন যে লাইট কিন্তু লঙ্গিটিউডিনাল ওয়েভ নয়, লাইট হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, মানে তির্যক তরঙ্গ। ফ্রেনেল আর ইয়ং বলে দিলেন যে লাইট হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এর সাথে আরেকটি ভুল প্রমাণিত হয়ে গেল, সেটি হলো যে মাইকেলসন মরলে বলে দুজন সায়েন্টিস্ট এলেন এবং তাদের একটি এক্সপেরিমেন্টে তারা দেখিয়ে দিলেন যে ইথার বলে কোনো মিডিয়াম নেই। আর এই এক্সপেরিমেন্টটি ভিত্তি করে হয়েছিল আমাদের রিলেটিভ ভেলোসিটির ওপর। যাই হোক, সেটি আমাদের হায়ার ক্লাসে আসে, তখন আমরা দেখব। তো ইথার যখন নেই, তাহলে যদি কোনো মিডিয়াম নেই, তাহলে লঙ্গিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ হওয়া সম্ভবই নয়, তাহলে লাইট প্রপাগেট করতে পারবে না। তাহলে হাইগেন্স ওয়েভ থিওরি ফেলড হয়ে গেল। এরপরে যে থিওরিটি এলো, সেই থিওরিটি এলো ম্যাক্সওয়েলের ইএম ওয়েভ থিওরি, যাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি। এটি এসেছিল 1873। এবং এখানে আমরা কী জানতে পেরেছিলাম? স্যার ম্যাক্সওয়েল বলেছিলেন যে লাইট কোনো মেকানিক্যাল ওয়েভ নয়, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এর মানে কি? এর মানে যদি এখানে একটি সোর্স আছে, যদি লাইট এখান দিয়ে এভাবে যাচ্ছে, তাহলে তার সাথে একটি করসপন্ডিং একটি ইলেকট্রিক ফিল্ড থাকবে এই বরাবর, আর একটি ম্যাগনেটিক ফিল্ড থাকবে এই বরাবর, এবং এই দুটি ফিল্ড ভেক্টর সঙ্গে পারপেন্ডিকুলারলি থেকে লাইট প্রপাগেট করবে। এবং যখন আমরা চোখে এই লাইটটিকে দেখতে পাবো, তাহলে এই লাইটটি কিন্তু এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটি আমাদের চোখের সেন্সেশন জাগাবে। বি ভেক্টরটি চোখের সেন্সেশন জাগানোর ক্ষেত্রে কোনো কাজ করে না। এই থিওরি দিয়ে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন সবগুলি ব্যাখ্যা করা গেল। কিন্তু ব্যাখ্যা করা গেল না আবারও সেই ফটো ইলেকট্রিক এফেক্টকে। এবং হার্জ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। হার্জ একটি এক্সপেরিমেন্ট থ্রু দেখিয়ে দিলেন যে লাইট হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ হার্জের এই এক্সপেরিমেন্ট সিলমোহর লাগালো ম্যাক্সওয়েলের ইএম ওয়েভ থিওরির উপর, যে তাহলে ম্যাক্সওয়েল
ঠিক বলছিলেন। কিন্তু এই হার্জি কিছুদিন পরে এই ফটো ইলেকট্রিক এফেক্ট এই ঘটনাটি ঘটালেন এবং তিনি নিজেই ব্যাখ্যা করতে পারলেন না যে ম্যাক্সওয়েল ওয়েভ থিওরি দিয়ে যে এই ফটো ইলেকট্রিক এফেক্টটি লাইটের এই ফেনোমেনাকে শো করতে পারছে না। অর্থাৎ হার্জি সিলমোহর লাগিয়েছিলেন যে এই থিওরিটি ঠিক, এই হার্জি এবার ভুল প্রমাণিত করে দিলেন, এই থিওরিটি ঠিক নয়। এরপরে ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করার জন্য এলেন প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। এখানে আমরা হালকা করে কোয়ান্টাম অ্যাপ্রোচটি অল্প দেখে নেব, বাস তাহলেই হয়ে যাবে আমাদের প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। এবং প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরির মেন যে পস্টুলেট সেটি ছিল, প্রথম মেন এবং ভাইটাল পস্টুলেটটি ছিল যে লাইট কিন্তু কন্টিনিউয়াস নয়, ডিসক্রিট। সেই লাইট যখন সোর্স থেকে এমিট হয় তখন সেখানে প্যাকেট অফ পার্টিকেলস হিসেবে বা প্যাকেট অফ এনার্জি হিসেবে রিলিজ করে। সেই প্রত্যেকটি প্যাকেটে ফোটন পার্টিকেল থাকে, সেই ফোটন পার্টিকেলগুলির শক্তি হয় E=h নিউ, যেখানে নিউ হলো পার্টিকেলের কম্পাঙ্ক। যাই হোক, তাহলে খুব সহজ ভাষায় বললে লাইট ফোটন পার্টিকেলের একটি বিম। সহজ ভাষায় লাইট ইজ কনসিস্ট অফ ফোটন পার্টিকেলস। প্ল্যাঙ্কসের যে পার্টিকেল সেটি কিন্তু এই নিউটনের যে পার্টিকেলস ছিল সেটির সঙ্গে কিন্তু সেম নয়, ঠিক আছে, এটি সম্পূর্ণ আলাদা। এবং এইখানে এই E=h নিউ, এই কোয়ান্টা অফ এনার্জি বা এই ফোটন পার্টিকেল দ্বারা আমাদের স্যার আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করে দিলেন। কে করে দিলেন না স্যার আইনস্টাইন। তাহলে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করে দিল। আর আমাদের লাস্ট যে থিওরিটি ছিল তা হচ্ছে ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এখানে স্যার ডি ব্রগলি কি বললেন? এখানে স্যার ডি ব্রগলি বললেন যে লাইটের মধ্যে ওয়েভ নেচারও বর্তমান এবং পার্টিকেল নেচারও বর্তমান। অর্থাৎ লাইট যখন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রোপাগেট হবে, মানে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় লাইট যাবে, তখন লাইট তার সামনে কি অবস্ট্যাকেল পাচ্ছে বা যে অবস্ট্যাকেলটি পাবে তার অ্যাপারেচার, ঠিক তার সাইজ এবং শেপ কি, সেই ওয়াইজ লাইট কিন্তু আমাদের ওয়েভ নেচার দেখাবে বা পার্টিকেল নেচার দেখাবে। যেমন ধরো একটা সহজ তোমাকে উদাহরণ দিই। তো ধরো তোমাকে আমি বললাম তোমার কাছে একটি নিডেল আছে, মানে একটি সূচ আছে, সেই সূচের মধ্যে তোমাকে একটি সুতোকে পড়াতে হবে। অর্থাৎ এই যে সূচের যে ছোটো হোলটি আছে সেই হোলের মধ্যে দিয়ে আমরা একটি সুতোকে পাস করাবো। কিন্তু ধরো সুতোটিকে ধরে আমি যদি এভাবে গোল করে রাউন্ড করে দিই, এই সুতোটিকে তুমি কিন্তু কোনোভাবেই এই যে হোলটি আছে নিডেলের, সেই নিডেলের হোল দিয়ে কখনোই তুমি তাকে পাস করাতে পারবে না। তাহলে দেখো এই যে তুমি ব্রাঞ্চ অফ যে সুতোটা দেখছো, এটা অনেকটা পার্টিকেলের মতন নয়? তো সেইভাবে আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি যে এখানে দেখো, তাহলে যদি এটা পার্টিকেল হয় তাহলে কিন্তু কখনোই এই যে হোলটি আছে এর মধ্যে দিয়ে পাস হতে পারবে না। কিন্তু যদি আমি একে খুলে দিই, যেমন ঠিক এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে দেখো যদি এই সুতোটি খুলে যায় তাহলে এর মধ্যে দিয়ে খুব সহজে পাস হয়ে যাবে। ঠিক এমনই লাইট করে। লাইট যখন কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তো সামনে যে অবস্ট্যাকেলটি পায় সেই অবস্ট্যাকেলের অ্যাপারেচার, মানে ঠিক অ্যাপারেচার মানে হচ্ছে নিডেলের ক্ষেত্রে এই হোলটি ছিল, এই হোলকে আমরা অ্যাপারেচার বলি। তো তেমনই যখন লাইট এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে তখন সে তার সামনে যদি খুব ছোট অ্যাপারেচার পায়, যেটি এতটাই ছোট যে তার মধ্যে দিয়ে পার্টিকেল রূপে যাওয়া সম্ভব নয়, তখন সে ওয়েভ আকার ধারণ করে এবং সে ওয়েভ হিসেবে সেখান দিয়ে পাস করে যায়। কিন্তু ধরো যদি এই সুতোর মণ্ডটিকে যদি তোমার বাড়ির দরজার পাশ দিয়ে পাস করাতে চায় তাহলে খুব সহজে পাস হয়ে যাবে, তাকে তখন খোলার দরকার পড়বে না। কারণ দরজার যেটি অ্যাপারেচার, মানে যেটি চওড়া বা যে হোলটি আছে, সেখানে সুতোটি ওয়েভ আকারের কোনো প্রয়োজন পড়বেই না, মানে সুতোটি কোনো খোলার প্রয়োজন পড়বেই না। অর্থাৎ সুতোটি খুব সহজেই বেরিয়ে যাবে এই মণ্ড আকারেই। ঠিক তেমনই আলোও তাই, যদি আলো যখন যাবে তখন যদি তার পার্টিকেল থেকেই সেই যদি কোনো একটা অ্যাপারেচারের মধ্যে দিয়ে পাস করে যেতে পারে তাহলে সে পার্টিকেল নেচারই দেখাবে। তাহলে আমরা এতদূর অবধি কী বুঝতে পারলাম? লাইট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং লাইটের ওয়েভ ও পার্টিকেল দুটি নেচারই আছে। তাহলে এর পরের ভিডিওতে আমরা বাকি টপিকগুলি নিয়ে আরও আলোচনা করব। আজকের মতন এ পর্যন্তই।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই জিনিয়াস।